এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে সবচেয়ে বেশি প্যারা দেয় সেটা হচ্ছে 20 নম্বরের রচনা ভাইয়া, সবচেয়ে বেশি টাইম লাগে এবং কিভাবে ভালো করা যায় এইটা বলে দেন। আমি তোমাদেরকে 10টা রচনা দিচ্ছি এবং এই 10টা থেকে মিনিমাম 2-3টা প্রত্যেকটা বোর্ডে তুমি কমন পাবা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাইয়া বেশি বেশি পেজ লিখতে হয়, তাই না? রচনা হচ্ছে 20 পেজ লিখতে বললে তোমাদের গায়ে কাটা দিয়ে ওঠে, বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি শুধু রচনা না পয়েন্ট দিয়ে দিচ্ছি। আমার এই পয়েন্টগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু ইজিলি খুব সহজেই তুমি 20 পেজ 15 পেজ লিখে আসতে পারবা। জাস্ট পয়েন্টগুলো যদি তোমার মাথায় থাকে দেখবা অটোমেটিক্যালি মিনিমাম হাফ পেজ থেকে 3 পেজ তোমার মাথায় অনেক তথ্য চলে আসতেছে, চারপাশে তাকাইলেই দেখবা অনেক তথ্য তুমি লিখতে পারতেছো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি বাংলাদেশের পর্যটন শিল্প, ভূমিকা দিলা, তারপরে পর্যটন শিল্পের ধারণা, মানে জাস্ট তুমি ডেফিনেশনটা এখানে অ্যাড করবা। তারপর পর্যটন শিল্পের প্রকারভেদ, অনেক রকমের পর্যটন শিল্প কিন্তু রয়েছে, তাই না? প্রাকৃতিক স্থান ভিত্তিক পর্যটন শিল্প রয়েছে, ঐতিহাসিক স্থান ভিত্তিক পর্যটন শিল্প রয়েছে, তাই না? টেকনোলজি ভিত্তিক পর্যটন শিল্প রয়েছে, যেমন তোমার হচ্ছে ডিজিটাল পার্ক যেগুলো, তাই না? এই যে বিভিন্ন ধরনের পর্যটন শিল্প রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে কি পর্যটন শিল্পের যে গুরুত্ব, কত গুরুত্ব আছে, তাই না? পর্যটন শিল্পের কোনো গুরুত্বের কমতি আছে না? দেখো এই যে শিক্ষা ক্ষেত্র এবং জ্ঞান অর্জনের পর্যটন শিল্পের গুরুত্ব আছে না? শিক্ষার ক্ষেত্রে তুমি যখন পর্যটন ভ্রমণ করবা তখন কিন্তু অনেক শিক্ষা টিক্ষা পাবা, বুঝতেছো? কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম, তাই না? স্থানীয় অনেক জনগণ রয়েছে, তুমি যে সেন্ট মার্টিনের কথা চিন্তা করো, ওরা কিন্তু ওইটার উপরেই বেস করে জীবন চালায়। তারপরে দেখো পর্যটন শিল্পের সাংস্কৃতিক গুরুত্ব আছে না? ধরো তোমার এলাকার যে হচ্ছে পর্যটন এরিয়া বা তোমার যে কালচার, সেটা পুরো বাইরের অঞ্চলের মানুষজন যারা দেশ বা দেশের বাইরে থেকে তাদের কাছে রিপ্রেজেন্টেড হচ্ছে, তাই না? তো এইটা একটা পয়েন্ট হইতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব অবদান। আচ্ছা, তুমি তো এখন বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করো, আমাদের যে জাতীয় উন্নয়ন বা আমাদের যে অর্থনীতি, এখানে কতটুকু পর্যটন শিল্পের ভূমিকা আছে। তারপরে দেখো গ্রাম এবং স্থানীয় উন্নয়নে পর্যটন। হ্যাঁ, দেখো এই যে তুমি যদি দেখো ইউটিউব ভিলেজ, এরকম কিন্তু অনেক অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, তাই না? গ্রামের দিকে। সো গ্রামীণ এবং স্থানীয় যে পর্যায়, সেখানে কিন্তু পর্যটন শিল্পের বেশ গুরুত্ব রয়েছে। বিশ্বায়ন এবং পর্যটন শিল্প, মনে করো পুরো বিশ্বটা কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপ করতেছে, গ্লোবালাইজেশন হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ খুব সহজে কিন্তু যোগাযোগ করতে পারতেছে, যাইতে পারতেছে, তাই না? তো এই বিশ্বায়নের সাথে পর্যটন শিল্পের কিন্তু কানেক্টেড আছে, ঠিক আছে? শ্রেণীভিত্তিক বাংলাদেশের পর্যটন আকর্ষণ, বাংলাদেশে কি কি পর্যটন স্থান আছে শ্রেণীভিত্তিক, তুমি চিন্তা করো তো। ঐতিহাসিক পর্যটন স্থান আছে না? ষাট গম্বুজ মসজিদ আছে, ময়নামতি আছে, মহাস্থানগড় আছে, আর কি কি আছে? এই যে তোমার এই ঢাকার দিকে কি আছে জানো? তোমার ঢাকার দিকে আছে হচ্ছে পানাম নগর, তাই না? আহসান মঞ্জিল, অনেক কিছু আছে। তাহলে এছাড়া আরো কি কি আছে? প্রাকৃতিক সৌন্দর্যের অভাব আছে ভাই? সেন্ট মার্টিন নিয়ে লিখবা, কক্সবাজার নিয়ে লিখবা, কুয়াকাটা নিয়ে লিখবা, সুন্দরবন নিয়ে লিখবা, যে প্রাকৃতিক সৌন্দর্য ভিত্তিক। তারপরে আমাদের কিন্তু এখন ডিজিটাল কিছু হচ্ছে তোমার পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, তাই না? তারপরে আমাদের যে সাফারি পার্ক টাইপের পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, তাই না? একদম কৃত্রিম ভাবে যেখানে সবকিছু করা হচ্ছে, সব ইয়েকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাইলে শ্রেণীভিত্তিক অনেক ধরনের পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠতে পারে, ঠিক আছে? এছাড়া দেখা যাচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্পের যে সম্ভাবনা, মানে সামনে আমরা কি কি ডেভেলপ করতে পারি। আমাদের বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সি বিচ আছে, তাই না? আমাদের কিন্তু বান্দরবান বা হিল এরিয়ার মতো খুব সুন্দর ইয়া রয়েছে। তাছাড়াও কিন্তু সুন্দরবন বিশ্বের হচ্ছে সবচাইতে বড় ম্যানগ্রোভ বন আমাদের রয়েছে। সো আমাদের কিন্তু সম্ভাবনা আছে। তুমি এইগুলো নিয়ে সার্চ করবা, চ্যাট জিপি সার্চ করতে পারো, তারপরে হচ্ছে তোমার যে কোনো গুগল থেকে আর্টিকেল গুলা পড়তে পারো, ঠিক আছে? এভাবে করে আসলে শিখতে হবে, স্মার্ট হইতে হবে ভাই, স্মার্ট হইতে হবে। তুমি যখন আর্টিকেল গুলো পড়বা তোমার ভিতরে এত ইনফরমেশন গ্যাদার করবে যে তুমি জাস্ট কল্পনা করতে পারবা না যে কি লেভেলের ভালো লেভেলের তুমি হচ্ছে একটা প্রিপারেশন নিতে পারবা। ওকে, টেকসই পর্যটনের ধারণা, মানে কিভাবে হচ্ছে পরিবেশের সাথে মিলায়ে সবকিছু স্থানীয় মানুষের জনজীবনকে ক্ষতি না করে একটা টেকসই, হ্যাঁ, একটা টেকসই পর্যটন কিভাবে হতে পারে। পর্যটন বিকাশের অন্তরায়, মানে কি পর্যটন শিল্পটা যে ডেভেলপ করবে এর পিছনে কি কি অন্তরায় আছে? চিন্তাই আছে, তাই না? তাছাড়া আরো অনেক কিছুই কিন্তু আছে, অবকাঠামোগত সমস্যা রয়েছে, বিশ্বমানের হোটেল মোটেল নাই, অনেক ধরনের সমস্যা আছে ভাই। সুন্দর করে বাজেট দেওয়া হয় না, ভালো করে ডেভেলপমেন্ট করা হয় না, রাস্তাঘাটগুলা, যোগাযোগ ব্যবস্থা কম গুরুত্ব পায়, ঠিক আছে? সেই অনেক অঞ্চলে পর্যটন থাকার পরেও পর্যটন শিল্প বিকাশে আমাদের কারণে আমরা কি কি করব। তারপর দেখো পরিবেশ এবং পর্যটন শিল্প, পর্যটন শিল্পের সাথে কিন্তু পরিবেশের একটা কানেকশন আছে, তাই না? কোভিড-19 এবং পর্যটন, বিশ্বের পর্যটনের উপরে তোমার হচ্ছে রিসেন্ট সেঞ্চুরিতে 100 বছরের মধ্যে কোভিড-19 সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ঘটনা। তো এটা নিয়ে লিখবা। ভবিষ্যৎ পর্যটনের ধারণা,
ভবিষ্যৎ পর্যটন কিন্তু ভাইয়া এআই বেসড পর্যটন হবে, ঠিক আছে? তুমি এরকম মনে করো একটা চশমার মতো গ্লাভস পরবা, সেইটা পরলে কিন্তু দেখা যাচ্ছে তুমি সবকিছু দেখতে পাবা, হ্যাঁ, যেটা তোমাকে একদম মানে ভিজুয়াল একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? পর্যটন কেন্দ্রগুলোকে কি কি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমাদের দেশে, ঠিক আছে, এবং উপসংহার। তো আমি তোমাকে কতগুলো 20টার মতো, 20টারও বেশি আমি তোমাকে কি দিলাম, পয়েন্ট দিলাম, ঠিক আছে? এই পয়েন্ট যখন তোমার মাথায় থাকবে, তুমি পয়েন্ট ভালো করে মুখস্থ করো, দেখবা রচনা কোনো ব্যাপারই না। ভাই আমি তোমাকে কয়টা দিব, এরকম আরো 10টা দিব, পরে দিচ্ছি, একবার দেখে ফেলতে পারো, কষ্ট করে, একটু লম্বা হতে পারে কিন্তু তোমার এটা লাভ আছে, হ্যাঁ, কারণ তুমি এমনও হইতে পারো অনেক পোলাপান এই ভিডিও পুরোটা শেষ করবে না, যারা করবে এইটাই তাদের শেষ পড়া, হ্যাঁ, সায়েন্স টাইন্স অনেকে পড়ো, তারা কি বাংলা নিয়ে অতটা সময় দাও না, তাই না? তো এইগুলো আসলে আমি তোমাদেরকে পয়েন্টগুলো দিয়ে দিব, তোমরা জাস্ট ভিডিওটা শেয়ার করতে হবে, শেয়ার করে ওইটা স্ক্রিনশটটা যদি তুমি আমাদের পেজে দাও, আমি এইটার পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দিব। ওকে, তাহলে দেখো আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ কি কি আছে, ভূমিকা, তথ্য প্রযুক্তি কি, সভ্যতা বিকাশে তথ্য প্রযুক্তির কি কি অবদান, বাংলাদেশের তথ্য প্রযুক্তির সূচনা কিভাবে হয়েছিল, ডিজিটাল বাংলাদেশের ধারণা, ইন্টারনেট মোবাইল ফোন প্রযুক্তি ও বাংলাদেশ, তারপরে কি তথ্য প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ক্ষেত্রে তথ্য প্রযুক্তি, শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি, কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি, গবেষণায় তথ্য প্রযুক্তি, বিনোদনে তথ্য প্রযুক্তি, অর্থনীতিতে তথ্য প্রযুক্তি, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তি, স্টার্ট আপ ও প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, তাই না? স্টার্ট আপ নতুন প্রযুক্তি ভিত্তিক ব্যবসা শুরু করতেছে, প্রযুক্তি নির্ভরতা ও সামাজিক পরিবর্তন আসতেছে, তাই না? এখন কি সোশ্যাল মিডিয়াই হচ্ছে সামাজিক ক্ষেত্র, ও তারপর হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশের অগ্রগতি, তথ্য প্রযুক্তির বিরূপ প্রভাব, মানে যে খারাপ দিকগুলো রয়েছে, তথ্য প্রযুক্তির কি রয়েছে, অনেক খারাপ দিক রয়েছে, সাইবার নিরাপত্তা ঝুঁকি, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও সরকারি উদ্যোগ, আমাদের কি করণীয় আছে, উপসংহার। দেখছো কত টাইপের পয়েন্ট হইতে পারে, জাস্ট আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দিছি। মানব কল্যাণে বিজ্ঞান, ভূমিকা, বিজ্ঞানের সংজ্ঞা, মানব সভ্যতা বিকাশে বিজ্ঞানের কি ভূমিকা আছে, আধুনিক বিজ্ঞান, তারপরে এখানে কি দেওয়া আছে, আধুনিক বিজ্ঞানটা আসলে কিরকম, যে সেমি কন্ডাক্টর নির্ভর, তাই না, এআই বেসড, ওকে, বিজ্ঞানের বিস্ময়কর সব আবিষ্কার, রোবোটিক্স, ওকে, তারপরে দেখো দৈনন্দিন জীবনের বিজ্ঞানের ভূমিকা, অভাব আছে, সকালবেলায় উঠে ব্রাশ করো, ওইটাও বিজ্ঞানের অবদান, ঘুমাইতে যাওয়ার আগে লাইটটা অফ করে দাও, ওইটাও বিজ্ঞানের অবদান, পরিবহন ও যোগাযোগে বিজ্ঞান, তাই না, পরিবহন ও যোগাযোগে তো অসম্ভাব্য পরিবর্তন এনেছে, তাই না? তারপরে কি দেখো আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, অর্থনীতি ও কর্মসংস্থানে বিজ্ঞান, শিল্প ক্ষেত্রে বিজ্ঞান, গবেষণা বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, আবহাওয়া দুর্যোগ ব্যবস্থাপনায় বিজ্ঞান, নগর পরিকল্পনা ও টেকসই উন্নয়নে বিজ্ঞান। এই যে পয়েন্টটা যখন তুমি লিখবা, ঠিক আছে, তোমার টিচার বুঝবে যে না ছেলে আসলে স্মার্ট, হ্যাঁ, যে না সে আরবান প্ল্যানিং এবং সায়েন্সটাকে মিলাই রেখেছে, যে কিভাবে আরবান প্ল্যানিং করা যায়, কারণ বিজ্ঞান এর ফলেই কিন্তু দেখা যাচ্ছে পরিবেশ দূষণ অনেক বেড়ে যাচ্ছে। সো আরবান প্ল্যানিং জিনিসটাকে তুমি যদি আনো, তোমার রচনাটা কেন ভাই তুমি 20-এর মধ্যে 18 পাবা না? দেখো দুর্নীতি এবং সামাজিক প্রতিরোধী বিজ্ঞান, এই সকল পয়েন্ট যখন তুমি অ্যাড করবা, তার মানে কি তুমি এক্সেপশন, তুমি অন্যদের থেকে 2-3 মার্ক বেশি পাবা। তো দুর্নীতি এবং সামাজিক ব্যাপার স্যাপার প্রতিরোধে বিজ্ঞান ব্যবহার করা যাচ্ছে কিন্তু, তাই না? দুর্নীতি মানে কি, যখন তুমি ই গভর্নেন্স আনবা, সুশাসন আনবা, সবকিছু টেকনোলজি বেসড আনবা, ট্রান্সপারেন্সি থাকবে, তখন কিন্তু এই অপরাধ কমে যাবে। গ্রামীণ উন্নয়নে অবশ্যই বিজ্ঞানের ভূমিকা আছে, কৃষিটাকে কি সায়েন্টিফিক ওয়েতে এখন চাষবাস করা হয়। তথ্য প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আনবাই, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে খুবই ইম্পর্টেন্ট। জলবায়ু পরিবর্তন এবং বিজ্ঞানের ক্ষতিকর প্রভাব, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ, ভালো করে ইউজ করতে হবে, এটা লিখবা। বিজ্ঞানের সঠিক ব্যবহার, মানব কল্যাণ নিশ্চিতে আমাদের করণীয়, ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞান উপসংহার, বুঝছো? মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ, 4 নম্বরটা। ভূমিকা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারণা, মুক্তিযুদ্ধের চেতনার পটভূমি, মানে কি কি হয়েছিল, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা, ভাই 3 পেজ এমনি হয়ে গেল। শোষণ ও বৈষম্য বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে কি সশস্ত্র গণপ্রতিরোধমূলক মুক্তিযুদ্ধ এবং আত্মত্যাগ, ওই যে কি কি ঘটছিল 9 মাসে লিখবা। স্বাধীন বাংলাদেশের কি কি অর্জন হয়েছে, তাই না? সংবিধান ও রাষ্ট্রীয় নীতিতে মুক্তিযুদ্ধ চেতনার প্রতিফলন করতেছে, তাই না? সংবিধানে মুক্তিযুদ্ধ তোমার হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে চেতনা, তোমার হচ্ছে যে মূলনীতি, এগুলোই কিন্তু প্রতিফলিত হয়। শিক্ষা ও সংস্কৃতিতে মুক্তিযুদ্ধের প্রভাব আছে না, আমরা বর্তমানে যে শিক্ষা সংস্কৃতিতে মুক্তিযুদ্ধের প্রভাব আছে। গণতান্ত্রিক আন্দোলনে মুক্তিযুদ্ধের প্রভাব, যত গণতান্ত্রিক আন্দোলন, এখানে কিন্তু বেসমেন্ট হিসেবে আমাদের মুক্তিযুদ্ধটাকে চিন্তা করতে পারি, তাই না? আমাদের সাহস শক্তি প্রেরণার একটা উৎস হিসেবে চিন্তা করতে পারি। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নের বাংলাদেশ বনাম বাস্তবতা, ঠিক আছে? তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে নাগরিক হিসেবে দায়িত্ব এবং উপসংহার, লিখলেই শেষ। মুক্তিযুদ্ধের চেতনা বা আজকের বাংলাদেশ, কয়েকটা বোর্ডে আসবে। তারপরে দেখো স্বদেশ প্রেম, ঠিক আছে, এথিক বেস 2টা দিলাম, স্বদেশ প্রেম আর হচ্ছে কি ওই যে তোমার অধ্যবসায়, ঠিক আছে। ভূমিকা,
স্বদেশ প্রেমের স্বরূপ মানে কি, এইটাই আর কি। স্বদেশ প্রেমের অভিব্যক্তি, কিভাবে অভিব্যক্তি করা হয়, ভাষা ঐতিহ্য সংস্কৃতি কেন ইম্পর্টেন্ট, স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ কিভাবে ঘটে, দৃষ্টান্ত মানে যে উদাহরণগুলো আছে, দেশপ্রেমের উপায়, স্বদেশ প্রেমের হচ্ছে প্রকাশভঙ্গি, স্বদেশ প্রেমে উগ্রতা থাকে সেইটা, স্বদেশ প্রেমের প্রয়োজনীয়তা, স্বদেশ প্রেম এবং সামাজিক দায়বদ্ধতা, স্বদেশ প্রেমের জায়গা থেকে আমাদের যে কিছু সামাজিক দায়বদ্ধতা দায়িত্ব থাকে সেগুলো, স্বদেশ প্রেম এবং রাজনীতি, ইতিহাস এবং স্বদেশ প্রেম, ইতিহাসে কত স্বদেশ প্রেম আছে তাই না, সেগুলো লিখবা সব। দেশপ্রেম এবং বিশ্বপ্রেম, দেশপ্রেম মানে যে বিশ্বপ্রেম, চমৎকার একটা পয়েন্ট কিন্তু। স্বদেশ প্রেম এবং যুব সমাজ, আমরা যেহেতু যুব সমাজ তাইলে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে দেশপ্রেম এবং নাগরিক কর্তব্য, একটা দেশপ্রেম এবং নাগরিক হিসেবে আমাদের কি কি কর্তব্য উপসংহার লিখবা, বুঝছো। অধ্যবসায় ভূমিকা, অধ্যবসায় জিনিসটা কি, অধ্যবসায়ের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, অধ্যবসায়ের ইম্পর্টেন্সটা কি, অধ্যবসায়ের সাফল্য, অধ্যবসায় বা সাফল্যের সাথে কি কানেকশন, অধ্যবসায়ের উদাহরণ পৃথিবীতে অনেক পাবো, অধ্যবসায়ীদের জীবন আদর্শ কেমন হয়, ব্যক্তি জীবনে অধ্যবসায়ের গুরুত্ব কিরকম, ছাত্র জীবনে কেমন গুরুত্ব, জাতীয় জীবনে কেমন গুরুত্ব, বুঝছো। অধ্যবসায়ের সাথে যে নৈতিক শক্তির একটা কানেকশন আছে এইটা, অধ্যবসায় এবং উন্নত বিশ্ব, যারা উন্নত বিশ্ব থাকে তারা কিন্তু অধ্যবসায়, বুঝছো। অধ্যবসায় এবং বাঙালি জাতি, আমাদের অধ্যবসায় কোন লেভেলে আছে এটা আসলে চিন্তা করার বিষয়। হ্যাঁ, তারপরে হচ্ছে অধ্যবসায় বনাম অলসতা, যে অলসতা হইলে কি হবে, অধ্যবসায় হইলে কি হবে। অধ্যবসায় আমাদের কর্তব্য, আমাদের কি কর্তব্য করা উচিত, আমাদের তো নিজেদের পরিশ্রম করা উচিত এবং অন্যদেরকে ছোটদেরকে পরিশ্রমের শিক্ষা দেওয়া উচিত। অধ্যবসায় গঠনের উপায়, কিভাবে আমরা আসলে অধ্যবসায় হব, হ্যাঁ মাইন্ডসেট চেঞ্জ করতে হবে তাই না, যেসব মোটিভেশন মাঝে মাঝে তোমাদেরকে দেই। উপসংহার দেখছো, বাংলাদেশের পোশাক শিল্প মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, ভূমিকা, পোশাক শিল্পের উৎপত্তি এবং ইতিহাস, তারপরে পোশাক শিল্পের বর্তমান কি অবস্থায় আছে, পোশাক শিল্পের বাজারটা কেমন বাংলাদেশে, অর্থনীতিতে পোশাক শিল্প, এটা কিন্তু পড়ে দেওয়া লাগবে নাহলে কিন্তু পারবা না। কর্মসংস্থানের সুযোগ দানে পোশাক শিল্প কেমন, মহিলা শ্রমিকদের অংশগ্রহণ তাই না, হিউজ একটা গার্মেন্টস কর্মী কিন্তু মহিলা, রপ্তানিতে অবদান, হিউজ অবদান, তো পোশাক শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন তাই না, প্রযুক্তি এবং পোশাক শিল্পের যে উন্নয়নটা হয়েছে, পোশাক শিল্পের যে সমস্যাগুলো নিয়ে লিখবা, পরিবেশ দূষণ এবং পোশাক শিল্প। হ্যাঁ, পোশাক শিল্পের সাথে কিন্তু পরিবেশ দূষণ, নদীর যত নদীর সব ফেলে তাই না, তো পোশাক শিল্পের হচ্ছে টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতা এবং বাস্তবতা, আন্তর্জাতিক বাজারের সাথে কিন্তু টিকে থাকতে হবে পোশাক শিল্পে, কম পয়সায় পোশাক দিতে পারলে তারা কিন্তু নিবে, আদারওয়াইজ কিন্তু নেয় না। সমস্যা সমাধানে প্রয়োজনের পদক্ষেপ, সরকারি নীতিতে সহযোগিতা, মানে সরকারি নীতি এবং সহযোগিতা, সরকারি কি নীতি আছে, সহযোগিতা দেয় কেমন কি, পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা এবং উপসংহার, বুঝছো। তারপরে আসো কি, পরিবেশ দূষণ আর তার প্রতিকার। দেখো ভূমিকা, পরিবেশ কি, পরিবেশ দূষণ কি, পরিবেশ দূষণ কি ধরনের সমস্যা, পরিবেশ দূষণের প্রকারভেদ আছে, বায়ু দূষণ আছে, বা তারপর হচ্ছে তোমার বায়ু দূষণের প্রতিক্রিয়া, বায়ু দূষণের প্রতিক্রিয়া, পানি দূষণ আছে, পানি দূষণের প্রতিক্রিয়া, শব্দ দূষণ আছে তাই না, তাই না, তারপরে মৃত্তিকা দূষণ আছে তার প্রতিক্রিয়া, আধুনিক যুগের দূষণ, যখন তুমি পরিবেশ দূষণের ভিতরে ভাই আধুনিক যুগের দূষণ ঢুকাবা, ঠিক আছে, সেইগুলাই কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। আধুনিক যুগের অনেক দূষণ আছে কিন্তু, যেমন কি রকম দূষণ আমি তোমাকে বলি, এই যে এত এত ইলেকট্রিক সিগন্যাল, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা তোমার হচ্ছে পরিবেশ দূষণ, ঠিক আছে। আরো অনেক টাইপের আধুনিক যুগের দূষণ আছে, যেমন প্লাস্টিক পর্যন্ত মাটির নিচে চলে যাচ্ছে তাই না, এগুলো হচ্ছে আধুনিক যুগের আসলে দূষণ, বুঝছো, যেগুলো আসলে আমরা চিন্তা করি না কিন্তু আসলে পরিবেশের অনেক অনেক ক্ষতি। পরিবেশ দূষণের মানব সৃষ্ট অনেক কারণ আছে, পরিবেশ দূষণের প্রাকৃতিক অনেক কারণ আছে। দেখো এই যে আরবানাইজেশন হচ্ছে পৃথিবী জুড়ে, এই যে শিল্পায়ন হচ্ছে না, কত শত ইন্ডাস্ট্রি, কত শত আরবানাইজেশন তাই না, তো সেই ক্ষেত্রে আসলে পরিবেশ দূষণের সাথে এই আরবানাইজেশনের কিন্তু একটা বিশাল কানেকশন আছে, বুঝছো। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, এটা না বললাম 3 পেজ অটোমেটিক হয়ে যায়। পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য তো কানেকশন আছেই পরিবেশের সাথে তাই না। পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য, প্রকৃতির ব্যালেন্স কিন্তু পরিবেশ দূষণের ফলে নষ্ট হচ্ছে কিনা একটু চিন্তা করবা, তোমরা চিন্তা করো আমাকে জানাও কমেন্টে। হ্যাঁ, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন খুব ইম্পর্টেন্ট এবং চমৎকার টপিক। তারপরে দেখো পরিবেশ দূষণ রোধে আমাদের করণীয়, সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে উপসংহার, মানে লিখলে তোমার 20 পেজ হয়ে যাবে ভাই, লিখলে 20 পেজ হয়ে যাবে। আর 2টা পড়াবো, ঠিক আছে, এই 10টাই পড়াবো, এই 10টা পড়লেই হবে। এর বাইরে যদি কেউ পড়তে চাও, মানে এটা হচ্ছে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, এটা একটু পড়ে যাও, ঠিক আছে, এটা কিন্তু আসে। মাদক আসক্তি তার প্রতিকার, ভূমিকা, মাদক আসক্তি কি, মাদকের প্রকারভেদ, অনেকে খাও তো তোমরা তাই না, বিড়ি সিগারেট তো অনেকেই খায়, যাই হোক ওইটা আসলে আমরা এখন একটু মজা করলাম। দেখো মাদকের উৎসভূমি, মাদকের ঐতিহাসিক প্রেক্ষাপট, মাদক শক্তির কারণ, মাদকাসক্তির কারণ, মাদকের চোরাচালান, মাদকের কুফল, মাদকাসক্তি এবং সামাজিক প্রভাব, মানে মাদকের ফলে সমাজে কি কি প্রভাব পড়তেছে, বাংলাদেশের রিয়েলিটি, মাদক কি বাংলাদেশে খায় না খায় না এসব লিখবা। মাদক বিরোধী যে আইন, আমাদের আইনটা একটু পড়ে যাবে, হ্যাঁ একটু স্মার্ট হইতে হবে, হ্যাঁ এখানে একটু সার্চ দিয়ে স্মার্ট হইতে পড়বা। বিশ্ব
প্রেক্ষিতে মাদকাসক্তি, মানে পুরো বিশ্বের কি মাদকের পরিস্থিতি, বিশ্বজুড়ে মাদক বিরোধী আন্দোলন হচ্ছে। তো কি কি আন্দোলন হচ্ছে, 2-4টা আন্দোলনের নাম যদি পড়ে যাও, আর আন্দোলন কিভাবে কোন দেশে হয়েছিল যদি লেখো, ভাই টিচার তো মনে করো যে পুরো একদম খুশি হয়ে, হ্যাঁ মাদকাসক্তির প্রতিকার কেমনি আসলে তুমি প্রতিকার করবে, আমাদের কি করণীয় আছে, মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক আন্দোলনের কি গুরুত্ব উপসংহার, আরো অনেক অনেক কিছু লেখা যায়। নারীর ক্ষমতায়ন আরেকটা গুরুত্বপূর্ণ রচনা, ভূমিকা, নারীর ক্ষমতায়নের ধারণা, সমাজে নারীদের ঐতিহাসিক অবস্থান, প্রাচীন কাল থেকে নারীদের কিন্তু একটা অবস্থান ছিল, তাই না? আধুনিক যুগে নারীর ভূমিকা, নারীর অধিকার এবং মানবাধিকার, নারীর অধিকারের সাথে কিন্তু মানবাধিকার, তাই না? শিক্ষা ও নারীর ক্ষমতায়ন, অর্থনীতি এবং নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, প্রশাসনিক এবং রাজনৈতিক পর্যায়ে নারীর অবস্থান, ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন প্রক্রিয়া, তারপর হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং সমাজের রিয়েলিটি। হ্যাঁ, নারীর ক্ষমতায়নে অনেক বাধা আছে, কিন্তু লিঙ্গ বৈষম্য এবং সামাজিক যে বাধা সেগুলো আছে, কুসংস্কার আছে এবং একটা প্যাট্রিয়ার্কাল মন মানসিকতা, পিতৃতান্ত্রিক মন মানসিকতা আছে, নারী নির্যাতন এবং নারী প্রতি সহিংসতা যে ঘটে এইটাও লিখবা, নারী উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দরকার কি কি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং নারী আন্দোলন বিশ্বে কোথায় কোথায় ফেমিনিজম আন্দোলন হয়েছে, কি কারণে হয়েছে, 2-4টা লিখে দিবা, দেখবা যে টিচার বিশাল খুশি। হ্যাঁ, তোমার লেখা তো এরকমই হবে ভাই, তুমি ইন্টারমিডিয়েটে পড়ো। নারীর ক্ষমতায়নে সরকারের যে সকল উদ্যোগ এবং নীতিমালা, নারীর ক্ষমতায়ন বিশ্ব প্রেক্ষিত, নারী উন্নয়নে আমাদের করণীয় উপসংহার। তো পড়াই দিলাম 10টা, যাদের দরকার পিডিএফ ভিডিও শেয়ার করতে হবে, নাইলে কিন্তু হয় দিব না। হ্যাঁ, মজা করতেছি না কিন্তু, নাইলে কিন্তু দিব না। তাহলে ভিডিও শেয়ার করবা যাতে অন্যরা দেখতে পারে, তুমি একা কেন করবা ভাই, পড়াশোনা ছাড়াই দিতে হবে, ঠিক আছে? পড়াশোনা সব দিকে ছড়িয়ে দিলে এটাই আসলে সফলতা, কাউকে পিছিয়ে ফেলে আমরা আগাবো না, ঠিক আছে? সবাইকে নিয়েই আগাবো। যাই হোক, তাইলে শেয়ার করে দাও এবং জাস্ট ইনবক্সে তুমি আমাদেরকে মেসেজ করলে পিডিএফটা নিয়ে নাও, কারণ পিডিএফ না নিলে যতই শেয়ার করো এটা তুমি ওইভাবে লিখবাও না, আমি জানি। পিডিএফটা থাকলে পরীক্ষার আগে অন্তত দেখে গেলে, হ্যাঁ শর্ট টাইমের জন্য খুব ভালো একটা প্রিপারেশন কিন্তু গ্রো করা সম্ভব। আমাদের